ক্লাস 12 দ্রবণ চ্যাপ্টার। আমরা এই ক্লাসে দ্রবণের বাষ্পচাপ সম্পর্কে পড়ব। অর্থাৎ দ্রাবক, তার মধ্যে কোনো দ্রাব আছে, সেই দ্রাবের উপস্থিতিতে যে বাষ্পচাপের পরিবর্তন হবে বা বিশুদ্ধ দ্রাবকের যা বাষ্পচাপ, সেই বাষ্পচাপ সম্পর্কে আমরা পড়ব। তো তাই প্রথমে জানছি আমরা বাষ্পচাপ কাকে বলে। বাষ্পচাপ বলতে বোঝাচ্ছে যখন কিছু পরিমাণ তরল, সাপোজ আমরা একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণ তরল নিলাম, ওপরটা চাপা দিয়ে দেওয়া হলো, বাষ্পায়ন কখনো বন্ধ হয় না, তো সেই তরল থেকে বাষ্প রূপান্তরিত হতে হতে বাষ্পটা এই ভিতরের উপরের বায়বীয় অংশটাতে জমছে। জমতে একটা এমন সময় আসবে যে ভেতরের এই বায়ুটা ওই তরল বাষ্প দ্বারা সম্পূর্ণ সম্পৃক্ত হয়ে যাবে। তখন আর তরল বাষ্পীভূত হবে না তা কিন্তু নয়, তরল বাষ্পীভূত হবে, কিন্তু যে পরিমাণ তরল বাষ্পীভূত হবে একই পরিমাণ বাষ্প তরলে রূপান্তরিত হবে। অর্থাৎ তরল এবং তার বাষ্প এর মধ্যে একটা সাম্যাবস্থার সৃষ্টি হবে। অর্থাৎ তরল থেকে বাষ্প হচ্ছে, বাষ্প থেকে আবার তরল হচ্ছে একই হারে। সেই বলছে যখন কিছু পরিমাণ তরল উহার বাষ্পের সাথে সাম্যাবস্থায় থাকে, তখন সেই বাষ্প যে চাপ প্রয়োগ করে, সেই চাপকে বলা হচ্ছে, চারদিকে যে চাপ প্রয়োগ করবে সেই চাপকে বলা হচ্ছে ওই তরলের বাষ্পচাপ। চাপ দিচ্ছে বাষ্প, কিন্তু সেটা দিচ্ছে কার জন্যে? তরলটার জন্যে। তরল যদি বেশি উদ্বায়ী হয়, বাষ্পের পরিমাণ বেশি হবে, তখন চাপটা বাড়বে। তাহলে চাপটা সম্পূর্ণ তরলের উপর ডিপেন্ড করছে। এই জন্যে সেই বাষ্পের চাপকে বলা হচ্ছে তরলের বাষ্পচাপ। তাহলে আরেকবার বলে নেওয়া যাক, কিছু পরিমাণ তরল যখন ওর বাষ্পের সাথে সাম্যাবস্থায় থাকে, তখন ওই তরল, ওই বাষ্প যে চাপ প্রয়োগ করে, সেই চাপকে বলছি তরলের বাষ্পচাপ। না, ওই বাষ্পচাপটা কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে? প্রথম হচ্ছে তরলের প্রকৃতির উপরে। যদি তরলের স্ফুটনাঙ্কটা অনেক কম হয়, তাহলে খুব সহজে তরলটা বাষ্পীভূত হবে, কারণ স্ফুটনাঙ্কটা কম। তাহলে তখন বাষ্পের পরিমাণও বাড়বে, বাষ্পের পরিমাণ বাড়লে তরলের বাষ্পচাপটাও বাড়বে। তাহলে যদি তরলের স্ফুটনাঙ্ক কম হয়, তখন বাষ্পচাপটা বাড়বে। তরলের প্রকৃতির উপর ডিপেন্ড করছে। 2 নম্বর ডিপেন্ড করছে কার উপরে? টেম্পারেচারের উপরে, তাপমাত্রার উপরে। কেন? কারণ তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয়, তরল থেকে বেশি পরিমাণ বাষ্পায়ন হবে, বাষ্পায়নের হার বাড়বে, বাষ্পায়নের হার বাড়লে বাষ্পের পরিমাণ বাড়বে, ফলে চাপটাও বাড়বে। তাই তাপমাত্রা বৃদ্ধি করলেও তরলের চাপটা বাড়বে বা তরলের বাষ্পচাপটা বাড়বে। দুটো তো খুব সিম্পল জিনিস, তরলের প্রকৃতি এবং তাপমাত্রা। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, তরলে কোনো দ্রাব মিশ্রিত করলে তার বাষ্পচাপের পরিবর্তন হবে। এবার আমরা এখানে সেটাই পড়ব যে একটা দ্রবণের মধ্যে বাষ্পচাপ কিভাবে পরিবর্তিত হয়। বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের সঙ্গে একটা দ্রবণের বাষ্পচাপ বা সেই দ্রাবকেরই কোনো দ্রবণের বাষ্পচাপের কীরকম পরিবর্তন হয় বা বাষ্পচাপ কিভাবে নির্ভর করে, সেটা আমরা এখানে পড়ব। বলা হচ্ছে যখন কোনো তরলের মধ্যে বা কোনো দ্রাবকের মধ্যে কোনো দ্রাব মেশানো হয়, তখন সেই দ্রাব, ধরলাম এ আর বিটাকে এর মধ্যে মেশানো হয়েছে, তখন সেই দ্রবণের মধ্যে গিয়ে যদি দ্রবীভূত হয়, তখন দ্রবণের আভ্যন্তরীণ আকর্ষণ বৃদ্ধি পায়, তার ফলে তার বাষ্পচাপটা কমে যায়। এই যে কমে যাচ্ছে, এই কমে যাওয়াটা ডিপেন্ড করছে কিন্তু দ্রাবের উপরে। সুতরাং একটা দ্রবণের বাষ্পচাপ দ্রাবকের উপরেও যেরকম ডিপেন্ড করে, সেরকম দ্রাবের উপরেও ডিপেন্ড করছে। আমরা সেটাই বিজ্ঞানী রাউল্টের সূত্র থেকে আমরা সেই বাষ্পচাপের সম্পর্কটা বের করব। বিজ্ঞানী রাউল্টের অনেকগুলো সূত্র আছে বাষ্পচাপ সংক্রান্ত, বাষ্পচাপ অবনমন সংক্রান্ত। সুতরাং যদি কখনো পরীক্ষায় রাউল্টের সূত্র দেয়, তখন কি সংক্রান্ত রাউল্টের সূত্রটা চাওয়া হয়েছে সেটা যেন ভালো করে দেখা হয়, আদারওয়াইজ ভুল হয়ে যাবে। যেমন আমরা প্রথমে পড়ব রাউল্টের সূত্র শুধুমাত্র তরলের বাষ্পচাপ সংক্রান্ত, এবং তরল বলতে দ্রবণ ব্যবহৃত হবে। বলা হচ্ছে স্থির উষ্ণতায় কোনো অনুদ্বায়ী দ্রাবের দ্রবণ, তার বাষ্পচাপটা ডিপেন্ড করছে দ্রাবকের মোল ভগ্নাংশ, আর দ্রাবকের মোল ভগ্নাংশ সঙ্গে তার দ্রাবকের যে বাষ্পচাপ, সেই বাষ্পচাপটা গুণ করলে যেটা বেরোবে সেইটা। যেমন আমি ধরলাম বিটাকে এর মধ্যে মিশিয়েছি, দ্রাবকের বাষ্পচাপ হচ্ছে P1, দ্রাবকের মোল ভগ্নাংশ হচ্ছে X1। আমি ধরলাম N1 পরিমাণ দ্রাবক, তার মধ্যে N2 পরিমাণ দ্রাব মেশানো হয়েছে।
N1 পরিমাণ দ্রাবক, তার মধ্যে N2 পরিমাণ দ্রাব মেশানো হয়েছে এবং তার বাষ্পচাপ দাঁড়িয়েছে P1, মানে অনুদ্বায়ী দ্রাব মেশানোর ফলে দ্রবণের বাষ্পচাপ দাঁড়িয়েছে P1, বা দ্রবণের বাষ্পচাপটা P1 না ধরে P ধরা হলো, দ্রবণের বাষ্পচাপ P1। যখন দ্রাবকটা বিশুদ্ধ অবস্থায় ছিল, তখন তার বাষ্পচাপ ছিল P1। তাহলে রাউল্টের সূত্র কি বলছে, যে যখন আমি এর মধ্যে মিশিয়েছি তখন দ্রবণের বাষ্পচাপটা হবে দ্রাবকের বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ ইন্টু দ্রাবকের মোল ভগ্নাংশের সমান, মানে দ্রাবকের নিজস্ব বাষ্পচাপ বিশুদ্ধ অবস্থায় আর তার মোল ভগ্নাংশের সমান। তার মানে দ্রবণের বাষ্পচাপ ইকুয়াল টু দ্রাবকের বাষ্পচাপ বিশুদ্ধ অবস্থায় ইন্টু মোল ভগ্নাংশ। এখান থেকে আমরা x1 ইকুয়াল টু বের করতে পারি N1/N1 প্লাস N2, সেখান থেকে x1 বেরিয়ে যাবে। এটা হচ্ছে রাউল্টের সূত্র। তাহলে সূত্রটি আরেকবার বলে দিই, কোনো দ্রাবকের মধ্যে কোনো অনুদ্বায়ী দ্রাব মেশালে দ্রবণের বাষ্পচাপ হবে দ্রাবকের বাষ্পচাপ এবং দ্রাবকের বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ এবং দ্রাবকের মোল ভগ্নাংশের গুণফলের সমান। এটা গেল রাউল্টের সূত্র বাষ্পচাপ সংক্রান্ত। এবার এই সূত্রটাকে আমরা একটু অন্যভাবে নেব। যেমন আমরা দুটি তরল ব্যবহার করলাম বা অনুদ্বায়ী দ্রাব ব্যবহার করলাম, অর্থাৎ তখন যে পাত্রের মধ্যে আমি রাখবো দ্রবণকে, দ্রাব আর দ্রাবক মিশিয়ে, সেই দ্রবণ থেকে দ্রাব যেরকম বাষ্পীভূত হবে সেরকম দ্রাবকও বাষ্পীভূত হবে, মানে দ্রাবক উভয়ই বাষ্পীভূত অবস্থায় বা বাষ্পীয় অবস্থায় দ্রবণের মধ্যে থেকে যাবে। তাই সেক্ষেত্রে দ্রবণের যে মোট বাষ্পচাপটা দাঁড়াবে, সেই বাষ্পচাপটা দুটো উপাদানের উপরই ডিপেন্ড করবে, কারণ উদ্বায়ী দ্রাবকও গেছে দ্রাবও গেছে, দুটো উপাদানের উপর ডিপেন্ড করবে। এটা কিভাবে সূত্রটা তৈরি হবে, মনে করি এ এবং বি দুটি পদার্থ, যেখানে এ এবং বি উভয় বাষ্পীয় অবস্থায় গেছে, পরিবর্তন হয়েছে, তার তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় চলে গেছে। যখন তরল থেকে বাষ্পীয় অবস্থায় এ আর বি চলে যাবে, তাহলে এই বাষ্পীয় অবস্থায় যদি আমরা এর সাপেক্ষে বিচার করি, এর সাপেক্ষে বিচার করলে এ যখন দ্রাবক, তখন বলতে পারি এর সাপেক্ষে যদি বাষ্পচাপ P1 হয়, দ্রবণের মধ্যে যদি এর বাষ্পচাপ বা আংশিক বাষ্পচাপ বলা যেতে পারে যদি P1 হয়, তাহলে সেটা হবে বিশুদ্ধ এর বাষ্পচাপ ইন্টু এর মোল ভগ্নাংশ। P1 মানে বিশুদ্ধ এ যখন বিশুদ্ধ অবস্থায় থাকবে তখন তার বাষ্পচাপ PA ইন্টু দ্রাবকটার মোল ভগ্নাংশ। আবার যদি বি এর সাপেক্ষে ধরি বাষ্পচাপ P2, তাহলে বলতে পারি P2 ইকুয়াল টু বিশুদ্ধ বি এর বাষ্পচাপ ইন্টু বি এর মোল ভগ্নাংশ। এটা রাউল্টের সূত্র অনুযায়ী। তাহলে এর আংশিক চাপ P1, বি এর আংশিক চাপ P2 এবং এর আংশিক চাপ ইকুয়াল টু বিশুদ্ধ এর বাষ্পচাপ ইন্টু তার মোল ভগ্নাংশ, বি এর আংশিক বাষ্পচাপ মানে বিশুদ্ধ বি এর বাষ্পচাপ ইন্টু বি এর মোল ভগ্নাংশ। দুটো আংশিক চাপ যদি P1 প্লাস P2 হয়, তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুযায়ী মোট বাষ্পচাপ যদি P হয়, তাহলে মোট বাষ্পচাপ ইকুয়াল টু কি P1 প্লাস P2। সেখানে বসানো যায়, মান বসিয়ে পাচ্ছি PA ইন্টু XA প্লাস PB ইন্টু XB, যেখানে XA আর XB হচ্ছে এ আর বি এর মূল ভগ্নাংশ, PA হচ্ছে বিশুদ্ধ অবস্থায় এ এর বাষ্পচাপ, PB হচ্ছে বিশুদ্ধ অবস্থায় বি এর বাষ্পচাপ। তাহলে এখানে আমরা দ্রবণের বাষ্পচাপের একটা সম্পর্ক পেয়ে গেলাম। এটা হচ্ছে দুটি উদ্বায়ী পদার্থ, তাদের বাষ্পচাপের সমীকরণ। এই বাষ্পচাপের সমীকরণটাকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে গেলে কিভাবে রিপ্রেজেন্ট করা হবে সেটা একটু দেখা যায়। আমরা গ্রাফে দুটো ওয়াই অক্ষ নিলাম, কারণ দুটো ওয়াই অক্ষই লাগবে, আর এক্স অক্ষ একটা রাখলাম। বাঁ দিকটা এ দ্রবণের জন্য, এ দ্রাবকের জন্য, ডান দিকটা বি দ্রাবকের জন্য, বা এ পদার্থের জন্য বা এ উপাদানের জন্য, ডান দিকটা বি উপাদানের জন্য। এখন এই সমীকরণে যদি আমরা এর সাপেক্ষে বাষ্পচাপের কি পরিবর্তন হবে, মানে এই উপাদানের সাপেক্ষে যদি বাষ্পচাপের কি পরিবর্তন হবে যদি সেটা জানতে চাই, কি করে জানবো? বিশুদ্ধ এ মানে কি, তার মূল ভগ্নাংশটা হবে 1। বিশুদ্ধ এ মানে সেখানে বি নেই, তাহলে মূল ভগ্নাংশটা হবে 1। তাহলে যখন এ বিশুদ্ধ অবস্থায় থাকবে তখন এর মূল ভগ্নাংশ XA হবে 1। তাহলে XA 1 হওয়া মানে এর মূল ভগ্নাংশ আসবে এবং XB ইকুয়াল টু হবে 0, কারণ বিশুদ্ধ এ যখন থাকবে তখন
বি থাকবেই না, তার মানে তার মোল ভগ্নাংশ হবে 0। এবং এটা আমরা জানি যে দুটো মোল ভগ্নাংশ যোগ করলে এক্স এ প্লাস এক্স বি দ্যাট উইল বি ইকুয়াল টু 1। সেখানে এক্স এ ইকুয়াল টু 1 হলে এক্স বি ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ আমি যদি বিশুদ্ধ এর বাষ্পচাপের সাথে তার মূল ভগ্নাংশের পরিবর্তনের, এটাকে মূল ভগ্নাংশ ধরলাম এক্স, যদি মূল ভগ্নাংশের পরিবর্তনের আমরা লেখচিত্র আঁকতে যাই তাহলে কীরকম লেখচিত্র দাঁড়াবে? যখন এক্স এ ইকুয়াল টু 1 তখন বাষ্পচাপটা হচ্ছে স্ট্রেট লাইন। এটা হচ্ছে ওয়াই অক্ষটা হচ্ছে ভেপার প্রেশার বা বাষ্পচাপের সমীকরণ। যখন এক্স এ ইকুয়াল টু 1 তখন এক্স বি ইকুয়াল টু 0, তাহলে এই বিন্দু থেকে সোজা ওদিকে যাবে। সিমিলারলি যদি বি এর সাপেক্ষে বাষ্পচাপের সমীকরণ দেখি তাহলে 0 থেকে শুরু হয়ে একটা বিন্দুতে এখানে ঠেকবে, চলে আসবে। তাহলে যখন এক্স এ 1 তার মানে সম্পূর্ণ পরিমাণটা এক্সের, তার বাষ্পচাপ এটা বাড়ছে, যখন এক্স বি 1 বাষ্পচাপ এটা। এবং মিশ্রণের বাষ্পচাপের কার্ভটা কীরকম হবে? এর কার্ভ ওয়াই অক্ষের ছেদিতাংশ থেকে বি এর ওয়াই অক্ষের ছেদিতাংশ, এটা হবে লেখচিত্র পি ইকুয়াল টু পি এ এক্স এ প্লাস পি বি এক্স বি এর। এই লেখচিত্রের যে রাউটের সূত্র থেকে যে লেখচিত্রটা পাওয়া যাচ্ছে, যে সমস্ত দ্রবণ এই লেখচিত্র মেনে চলে তাদেরকে বলা হচ্ছে আদর্শ দ্রবণ বা আইডিয়াল সলিউশন। আদর্শ দ্রবণ তাকে বলা হচ্ছে। এবং এই আদর্শ দ্রবণ তারাই হবে যারা রাউল্টের সূত্র মেনে চলবে, কিন্তু বেশিরভাগ দ্রবণই এই রাউল্টের সূত্র মেনে চলে না, তো তাদেরকে বলা হচ্ছে অনাদর্শ দ্রবণ। এই অনাদর্শ দ্রবণগুলোর বিহেভিয়ার কীরকম সেটা একটু দেখে নেওয়া যাক। অনাদর্শ দ্রবণ বলতে আমি এ আর বি মিশিয়েছি এবং তার থেকে যে ইকুয়েশন পেয়েছিলাম দ্রবণের বাষ্পচাপ ইকুয়াল টু এক্স এ ইন্টু পি এ প্লাস এক্স বি ইন্টু পি বি। এটাকে পি জিরো এও ধরা যায় বা পি জিরো বিও ধরা যায়, কিন্তু এটা হচ্ছে বিশুদ্ধ অবস্থা তাদের বাষ্পচাপ। যদি কোনো দ্রবণের রাউল্টের সূত্র মেনে না চলে তাহলে সেই দ্রবণের মানটা রাউল্টের সূত্র থেকে যা উত্তর বেরোবে সেই উত্তরের থেকে দ্রবণের আসল এক্সপেরিমেন্টাল উত্তরের মানটা আইদার বেশি হবে বা কম হবে। দেখা যায় যদি আমি এ আর বি দুটো পদার্থ নিয়েছি, দেখা যায় যে যদি এর আন্তরাণবিক আকর্ষণ নিজস্ব ইন্টারাকশন, বি এর আন্তরাণবিক আকর্ষণ, এই দুটো আকর্ষণ যা সেটা এ বি এর আন্তরাণবিক আকর্ষণের থেকে অনেক বেশি। এর নিজস্ব আন্তরাণবিক আকর্ষণ, বি এর নিজস্ব আন্তরাণবিক আকর্ষণ যা তার থেকে এ বি এর আন্তরাণবিক আকর্ষণের থেকে, এ আর বি এর পারস্পরিক আকর্ষণের থেকে এদের নিজস্ব আকর্ষণ অনেক বেশি। তখন কি দেখা যায়? তখন দেখা যায় বাষ্পীভূত হওয়ার জন্যে এরা কেউ কারোর ওপর নির্ভর করে না, কারণ এদের মধ্যে নিজস্ব কোনো আন্তরাণবিক আকর্ষণ অনেক কম, ফলে সবাই নিজের মতো করে বাষ্পীভূত হয়, ফলে বাষ্পচাপটা বেড়ে যায়। যা রাউল্টের সূত্র অনুযায়ী বেরোনোর কথা তার থেকে অ্যাকচুয়াল বাষ্পচাপটা বেড়ে যায়। এই জন্য এক্ষেত্রে বলা হয় এই অনাদর্শ দ্রবণের ধনাত্মক বিচ্যুতি, কারণ মানটা বেশি হচ্ছে। কখনো দেখা যায় এ বি এর আন্তরাণবিক আকর্ষণ যা তার থেকে এর নিজস্ব বা বি এর নিজস্ব আন্তরাণবিক আকর্ষণটা অনেক কম, মানে এ এর নিজস্ব আকর্ষণ বি এর নিজস্ব আকর্ষণ এ বি এর আকর্ষণের থেকে কম। তাহলে তখন কি হবে? এ উদ্বায়ী হতে গেলে বা বাষ্পীভূত হতে গেলে বি তাকে আটকাবে, বি বাষ্পীভূত হতে গেলে এ তাকে আটকাবে, ফলে বাষ্পচাপটা কমে যাবে। তখন তাকে বলা হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি। তাহলে যখন এ বি এর আন্তরাণবিক আকর্ষণটা বেশি হবে তখন সেটা হবে ঋণাত্মক বিচ্যুতি, যখন এ বি এর আন্তরাণবিক আকর্ষণটা কম হবে তখন সেটা হবে ধনাত্মক বিচ্যুতি। এবং ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে যে লেখচিত্র আমরা একটু আগে পেলাম, এই রকম লেখচিত্র, ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে লেখচিত্রটা হবে ইলিপ্টিক্যাল লাইক দিস, কারণ বিচ্যুতি অনেক বেশি। আর ঋণাত্মকটা হবে সম্পূর্ণ এটার উল্টো, নিচের দিক দিয়ে ঋণাত্মক বিচ্যুতিটা দেখতে পাওয়া যায়। এই হলো অনাদর্শ দ্রবণের দুটো লেখচিত্রগুলো আমাদের ভালো করে দেখতে হবে, এখান থেকে প্রশ্ন আসে। এবং কিছু এক্সাম্পল হতে পারে, যেমন ধনাত্মক বিচ্যুতির এক্সাম্পল বলতে পারি ইথাইল অ্যালকোহল আর জল। ইথাইল অ্যালকোহল আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন আছে, জলেরও আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন আছে। ইথাইল অ্যালকোহল বা জল কেউ কাউকে আটকায় না বাষ্পীভূত হওয়ার সময়, ফলে কী হয়? ধনাত্মক বিচ্যুতি দেখা যায়। কিন্তু যদি আরেকটা এক্সাম্পল নিই, জল আর নাইট্রিক অ্যাসিড, জল আর নাইট্রিক অ্যাসিডের নিজেদের মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, কারণ নাইট্রোজেন সহজে হাইড্রোজেন বন্ধন করতে পারে। ফলে জল নাইট্রিক অ্যাসিডকে উদ্বায়ী হতে গেলে বা বাষ্পীভূত হতে গেলে
অন্যজন আটকে দেয়, তার ফলে সেটা ঋণাত্মক বিচ্যুতি দেখায়। এটাই হচ্ছে রাউল্টের সূত্র কোনো দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত। আমাদের এখান থেকে কী কী পড়তে হবে? রাউল্টের সূত্র স্টেটমেন্টটা পড়তে হবে, এই সমীকরণটি পড়তে হবে, তিনটে কার্ভ যেটা বলা হলো, যে আদর্শ দ্রবণের লেখচিত্র আর অনাদর্শ দ্রবণের দুটো লেখচিত্র, ধনাত্মক আর বিচ্যুতি আর ঋণাত্মক বিচ্যুতি, এবং পড়তে হবে যে ধনাত্মক বা ঋণাত্মক বিচ্যুতির ক্ষেত্রে যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো। এটা হলো অল অ্যাবাউট রাউলস ল রিলেটিং দ্য ভেপার প্রেশার অফ এনি সলিউশন।